গুড মর্নিং ফ্রম মালয়েশিয়া লঙ্কাভি। আজকে 23শে মার্চ 2024 আমাদের মালয়েশিয়া সফরের শেষ দিন এবং আজকে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। কিন্তু তার আগে আজকে হাফ ডে একটা অসাধারণ ট্যুর রয়েছে যেটা লঙ্কাভিতে এলে মোটামুটি সবাই করে। সেটা হচ্ছে স্কাই ক্যাব ধরে উপরে এসে স্কাই ব্রিজে হাঁটা, যেটা শাহরুখ খানের ডন সিনেমাতে আমরা দেখেছিলাম। সেই স্কাই ব্রিজ এখানে কিন্তু অন্যতম একটা প্রধান অ্যাট্রাকশন। আজকের আমাদের সারাদিনের ভিডিওতে থাকবে সেই স্কাই ব্রিজে আমাদের এক্সপিরিয়েন্স এবং তারপরে থাকবে আমাদের কলকাতা ফিরে যাওয়ার গল্প। স্কাই ক্যাবের টিকিট কাউন্টারের রাস্তাটা ছিল অনেকটা আমাদের জীবনের মতো, কখনো স্থির কখনো টালমাটাল। কিন্তু দৃঢ়চিত্তে সব ঝড়ঝাপটা সহ্য করে যদি এই রাস্তায় এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সাফল্য আসবেই, এবং হলোও তাই। বহু কথিত একটি ইংরেজি লাইন, "দের ইজ এ লাইট অ্যাট দি এন্ড অফ দি টানেল", ভীষণ প্রাসঙ্গিক এখানে। তো এই হচ্ছে স্কাই ক্যাবের টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার রয়েছে আর বাঁদিকে স্কাই ক্যাবের জন্য লাইনটা যেটা রয়েছে সেটা শুরু হচ্ছে। তবে সেরকম রাশ নেই। যদি রাশ থাকে তাহলে কিন্তু এখানে প্রায় 1 ঘন্টাও তোমাদের লাইনে লেগে যেতে পারে, বাট সেরকম লাগবে না। আমার অনলাইন বুকিং আছে, তো আমি একবার গিয়ে বুকিংটাকে কনফার্ম করে নেব ফার্স্টে, এবং বুকিং কাউন্টার কনফার্ম করার পরে আমরা ফাইনালি এই লেন দিয়ে চলে যাবো উপরে। দেখো উপরে গন্ডোলার জন্য লাইন পড়েছে। প্রথমেই একটা আর্ম ব্যান্ড পরিয়ে দেওয়া হলো, যেটা স্ক্যান করে অ্যাকচুয়ালি আমাদের ভিতরে ঢুকতে হবে। যে কোনো প্লাস্টিকের জলের বোতল তোমরা উপরে নিয়ে যেতে পারবে না। এটা কতটা পরিবেশ বান্ধব হওয়ার কারণে আর কতটা ব্যবসায়িক অভিসন্ধি সেটা আমরা উপরে গিয়েই বুঝতে পেরেছিলাম। দেখুন এখানে আসার সাথে সাথে কিন্তু টিকিট নেওয়ার পরেই কিন্তু হাতে রাখি পরিয়ে দিল, এবং এই রাখি পরে নিয়ে এটাই বেসিক্যালি এন্ট্রি বলতে পারো যে পাস। তো এটাকে রাখিটা পরে নিয়ে এবার আমরা যাচ্ছি গন্ডোলার উদ্দেশ্যে। লঙ্কাভি স্কাই ক্যাব বা লঙ্কাভি কেবল কার লঙ্কাভির একটা মেজর টুরিস্ট অ্যাট্রাকশন। বেস স্টেশন থেকে টপ স্টেশনের মোট দূরত্ব 2.2 কিলোমিটার এবং এটি অতিক্রম করতে সময় লাগবে 15 মিনিট। এই রুটে প্রায় 35টি গন্ডোলা চলে এবং এক একটি গন্ডোলার মধ্যে কিন্তু সময়ের ব্যবধান মাত্র 30 সেকেন্ড, এবং পুরোটা কাঁচ দ্বারা নির্মিত বলে এই গন্ডোলাগুলি থেকে অসম্ভব ভালো ভিউ পাওয়া যায়। এই স্কাই ক্যাবের অপারেশন টাইম সকালবেলা 9:30 থেকে বিকেল 6টা অবধি, কিন্তু ছুটির দিন এটি সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। তবে রমজানের সময় কিন্তু এই টাইমিং চেঞ্জ হয়। এবার আমরা প্রবেশ করলাম সব থেকে খাড়া অংশটিতে, যেখানে গন্ডোলাটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু উপরে উঠতে থাকে। খানিকক্ষণ যেতেই গন্ডোলাটি থামলো মিডল স্টেশনে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 650 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে ইগলস নেস্ট স্কাইওয়াক নামের একটা ভিউ পয়েন্ট আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এটা মূলত 38 মিটার লম্বা একটা ক্যান্ডিলিভার প্ল্যাটফর্ম, যেটা সম্পূর্ণটাই কিন্তু কাঁচের তৈরি। সমুদ্রপৃষ্ঠ থেকে 708 মিটার উচ্চতায় অবস্থিত টপ স্টেশন বা আপার স্টেশনের থেকে সমুদ্র, পাহাড়, ঝর্ণার অসম্ভব ভালো ভিউ পাওয়া যায়। তবে এই পোর্শনের সব থেকে প্রধান আকর্ষণ অবশ্যই স্কাইওয়াক। এখানে
পৌঁছেই অবশ্য আমাদের স্কাই ব্রিজের জন্য আলাদা করে টিকিট নিতে হলো, যার মূল্য এক একজনের জন্য 6 রিঙ্গিত। এই স্কাই ব্রিজ ঘুরতে আসার খরচটা একটু তোমাদেরকে বলে দিই। তো প্রথমত যদি তোমরা মানে কাউন্টার দিয়ে টিকিট কাটো, তাহলে তোমার ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে 85 রিঙ্গিত, যেটা হচ্ছে এই গন্ডোলা রাইডটার জন্য, বোথওয়ে গন্ডোলা রাইড। এটা তোমাদের খরচ হবে হচ্ছে 85 রিঙ্গিত। এবং গন্ডোলা রাইডে করে তোমরা উপরে উঠে আসার পরে তোমাদের দুটো অপশন আছে, স্কাই ব্রিজের জন্য এবং স্কাই ওয়াকের জন্য। স্কাই ওয়াক যেটা মিডল স্টেশন আমরা নেমেছিলাম, কিছু ফটোশুট করলাম, সেটা আলাদা তোমাদের টিকিট নিতে হবে। বাট যদি তোমরা অনলি স্কাই ব্রিজ দেখতে চাও, তাহলে স্কাই ব্রিজ দেখতে গেলে তোমরা পরের স্টেশনটা, আপার স্টেশনে তোমাদেরকে চলে আসতে হবে। এখানে আসার পরে তোমার কাছে আবার দুটো অপশন থাকবে। দুটো অপশন, একটা হচ্ছে যে আমি পায়ে হেঁটে একটা নেচার ট্রেলস করতে করতে, এই যে আমি যেরকম ভাবে যাচ্ছি এইভাবে তোমরা যেতে পারো। এই টোটাল 10 মিনিট তোমার লাগবে। এটা টোটাল ওই 250 মিটার মতো হচ্ছে দূরত্ব। এবং যদি তোমরা মনে করো যে না, তোমরা এই সিঁড়ি ভেঙে উঠবে না বা এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটবে না, তাহলে স্কাই গ্লাইড বলে একটা অপশন আছে, যেটা তোমার নেবে হচ্ছে 10 রিঙ্গিত, আর স্কাই ব্রিজের জন্য নেবে হচ্ছে 6 রিঙ্গিত। এই টোটাল প্যাকেজটা তোমরা চাইলে নিচ থেকে বুক করে নিতে পারো, অথবা ইন্ডিভিজুয়ালি যেগুলো বললাম যে তোমার 85 প্লাস হচ্ছে তোমার 6 এবং তার সাথে হচ্ছে তোমার 10, এই টোটালটা তোমরা এইভাবে ভেঙেও করতে পারো। তো রাফলি মোটামুটি ধরে নাও এক একজনের 100 রিঙ্গিত করে খরচ রয়েছে এই স্কাই ব্রিজটা মোটামুটি ঘুরে দেখার জন্য। আমি অনলাইনে টিকিট পারচেস করেছি, যেখানে আমার স্কাই ব্রিজ মানে যেটা এই নেচার ট্রেল, যেটাতে হেঁটে নামতে হবে, আর গন্ডোলা রাইড, এই দুটো আমার টোটাল খরচ পড়েছে 3150 টাকা। এটা আমি ক্লুক অ্যাপ থেকে কেটেছি, ইনস্ট্যান্ট কনফার্মেশন, আমি এসে টিকিট দেখিয়েছি এবং আমি শুরু করেছি। যদিও পায়েল আলাদা করে তোমার যেটা গ্লাইড রয়েছে সেই গ্লাইডে করে নামছে, ওর সময়টা কম লাগবে, তো ওটার জন্য আলাদা 10 রিঙ্গিত খরচ হয়েছে, ও ওটা ইউজ করছে। আমি নেচার ট্রেলসটা নিয়েছি শুধুমাত্র তোমাদের জায়গাটাকে সুন্দর করে দেখানোর জন্য। তো চলো আমরা এবার স্কাই ব্রিজের দিকে যাই, এখান থেকে এক্স্যাক্টলি 100 মিটার দূরে। স্কাই ব্রিজের উপর থেকে লঙ্কাভির সেকেন্ড হাইয়েস্ট পিক গুনুং মাথিনচাং এর একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। এই মাউন্টেন রেঞ্জটিকে বলা হয় দ্য ওল্ডেস্ট রক ফর এনি নেশন অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ, যার বয়স 550 মিলিয়ন বছর। 708 মিটার উচ্চতায় অবস্থিত এই স্কাই ব্রিজ এর কনস্ট্রাকশন কমপ্লিট হয় 2004 সালে এবং 2005 সাল থেকে এটা কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এবং এই স্কাই ব্রিজের সাথে লাগোয়া যে স্কাই ক্যাব যেটাতে করে আমরা এলাম, সেটা 650 মিটার হাইটে, এই পার্টিকুলার মানে ফ্রম সি লেভেল, এই পার্টিকুলার হাইটে যে স্কাই ক্যাবটা রয়েছে সেটার কিন্তু কনস্ট্রাকশন শেষ হয়ে যায় 2002 সালে এবং তারপরেই সেটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এবং ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার কনস্ট্রাকশনের জন্য সময় লাগে মাত্র 16 মাস। ওই যে গন্ডোলাটা করে আমরা এলাম, 16 মাসের মধ্যে তারা কিন্তু এই কনস্ট্রাকশনটা কমপ্লিট করে এবং তারপরে থেকে সেটা ইউজেজের জন্য রেডি হয়ে যায়। এই স্কাই ব্রিজে চলতে চলতেই আমাদের সাথে আলাপ হলো বাংলাদেশের ছোট্ট মিষ্টি মেয়ে নিহারিকার সঙ্গে। সে তার বাবা মার সাথে মালয়েশিয়া ঘুরতে এসেছিল। বলো, কি নাম তোমার? নিহারিকা। কোথা থেকে এসছো? আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে এসছো? কেমন লাগছে তোমার? আমার লঙ্কাভিতে খুব ভালো লাগছে। তুমি কার সাথে ঘুরতে এসছো? আমার বাবা আর মা আসছে।
নিহারিকাকে একরাশ ভালোবাসা ও আদর দিয়ে আমি যাত্রা শুরু করলাম আপার স্টেশনের দিকে। তবে এবার একা নয়, আমার সাথে জুটে গেল আর এক সঙ্গী। তিনশো 24টি সিঁড়ি পেরিয়ে উপরে উঠে এলাম, এবার নিচে নামার পালা। সময় দুপুর 2টো। আজকে 23শে মার্চ 2024। আমরা মালয়েশিয়ার লাঙ্কাভিতে রয়েছি এবং জাস্ট নাও স্কাই ক্যাবে করে আমরা নিচে নেমে এলাম এবং এই স্কাই ক্যাব রাইডটা টোটাল সময় নিল হচ্ছে 10 মিনিট এবং এটাকেই বলা হয় পৃথিবীর স্টিপেস্ট অর্থাৎ সব থেকে খাড়া স্কাই ক্যাব রাইড। তো এটা সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা নিচে নেমে এসেছি। আজকেই আমাদের ফ্লাইট ওয়ে ব্যাক টু কলকাতা, তাই আমাদের কাছে সময় অত্যন্ত অল্প, আর ঘন্টা দুয়েক মতো আমরা সময় হাতে পাবো। তার মধ্যে আমরা কিন্তু নিচে যে সমস্ত ফ্রি অ্যাট্রাকশনগুলো রয়েছে অর্থাৎ স্কাইরেক্স, স্কাই ডোম এবং 3D আর্ট মিউজিয়াম, আমরা চেষ্টা করবো যতটা বেশি কভার করার। 3D আর্ট মিউজিয়াম আমরা পেনাঙেও ঘুরেছি, সুতরাং এখানে আমাদের দেখার খুব একটা ইন্টারেস্ট নেই, বাট বাকি দুটো দেখার চেষ্টা করব এবং তারপরে উইল ওয়ে ব্যাক টু পেন্টাই চেনাং সি বিচ এবং সেখানে আমাদের হোটেলে লাগেজ রাখা আছে, সেখান থেকে লাগেজ নিয়ে আমরা ডিরেক্টলি চলে যাব এয়ারপোর্টে। লাঙ্কাভিতে মালয়েশিয়াতে আমাদের বাকি কয়েকটা ঘন্টার মুহূর্ত সাক্ষী থাকছো তোমরা আমাদের সাথে। ঘুরে বেড়াচ্ছি আমরা বলতে পারো যে স্কাই ক্যাব স্টেশনে। তো কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওতে সাথে থাকো, তাহলে আমাদের ওয়ে ব্যাক টু কলকাতা আমরা কিভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত খুঁটিনাটি তথ্য তোমরা এই ভিডিওতে পাবে। প্রথমেই যে অ্যাক্টিভিটিটা করতে গেলাম সেটার নাম হচ্ছে স্কাই রেস্ক, যেটা মূলত হচ্ছে একটা 3D রাইড এবং যার থিম হচ্ছে জুরাসিক পার্ক। এটা হচ্ছে স্কাই রেস্ক বলে যে পার্টিকুলার যে রাইডটা রয়েছে, সেই রাইডটা একটা 3D চশমা দিয়েছে। এই চশমাটা পরে আমাদের যেতে হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল। স্কাই ডোম আর স্কাই রেক্স এই দুটো অ্যাক্টিভিটি করলাম। তো যাই হোক, এখানে স্কাই রেক্সের কথা যদি বলি তাহলে হাইলি রেকমেন্ডেড, সবাইকে বলবো এটা যাওয়ার জন্য, এটা দেখার জন্য। আর স্কাই ডোমটা বাচ্চাদের নিয়ে এলে ভালো লাগবে, আদারওয়াইজ হয়তো অতটা এনজয় করতে পারবেন না। মোটামুটি এই অ্যাক্টিভিটিসগুলো যদি কোনো লাইন না থাকে, কিউ যদি না থাকে, তাহলে হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনারা সেরে ফেলতে পারবেন। যাই হোক, আমাদের এখানে অ্যাক্টিভিটি শেষ। আমরা এবার ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এবং সেখান থেকে ব্যাগ কিন্তু প্যাক করে নিয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো চলুন বাকি সফরটাও, যেরকম আপনারা পুরো মালয়েশিয়া সফরে আমার সাথে রয়েছেন, তো বাকিটাতেও আপনারা সাথে থাকুন। স্কাই ক্যাব স্টেশনের পাদদেশেই অবস্থিত ওরিয়েন্টাল ভিলেজ জায়গাটা অনেক গাছপালা দিয়ে ঘেরা।
ফুড কোর্ট, সুভেনিয়ার শপ প্রভৃতি এখানে থাকলেও সম্ভবত রমজান মাস বলে বেশিরভাগগুলোই ছিল বন্ধ। এখানে গন্ডোলার একটি রেপ্লিকা রাখা রয়েছে যেখানে তোমরা অবশ্যই ছবি তুলতে পারো। পাশাপাশি রয়েছে বাচ্চাদের জন্য ফান রাইড। লাঙ্কাভিতে এই দুদিনে আমরা ইগল স্কোয়ার আর স্কাই ওয়াক ছাড়া আর কোনো সাইট সিইং করিনি। তবে তোমরা চাইলেই এখানে প্রচুর ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারো। এছাড়াও আইল্যান্ড হপিং, ম্যানগ্রোভ ট্যুর অথবা সানসেট ক্রুজের মতো কিছু কন্ডাক্টেড ট্যুরও করতে পারো। লাঙ্কাভি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য তোমরা কোটি কোটি লাঙ্কাভি বলে একটা অ্যাপ আছে, সেটা ইনস্টল করতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। সো আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আর আজকে তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই মাজলানের। মাজলান হচ্ছে এই দুদিন বেসিক্যালি যে আমাদের মানে এই পুরো ট্রিপটাতে যার গাড়িতে করে আমরা ঘুরেছি। তো মাজলান, জাস্ট সে হ্যালো টু মাই ভিউয়ার্স। Hello, welcome to Langkawi. Okay, Please, and also give your number. Okay. Please call me 012 +6 012 5499 200. Okay. Welcome to Langkawi. Yeah, definitely I recommend Mazlan because he has so much of patience. I kept him waited for 2-3 hours in some of the places, and দুদিন আমি যে এন্টায়ার ওর সাথে ঘুরেছি, ওর কোনো জায়গায় বিরক্ত হয়নি। আজকে হোটেলের লবিতে প্রায় 1.5 ঘন্টা ওকে আমি ওয়েট করিয়েছিলাম সকালবেলা রেডি হয়ে বেরোনোর সময়, বাট হি ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড ভেরি অনেস্ট পারসন। সো আই মাস্ট রেকমেন্ড মাজলান ফর এনি কাইন্ড অফ ট্যুর রিকোয়ারমেন্ট, কার রিকোয়ারমেন্ট ইন লাঙ্কাভি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা লাঙ্কাভি এয়ারপোর্টে চলে এসেছি এবং এখান থেকে আমরা ডিরেক্টলি ফ্লাইট ধরবো, মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ধরবো টু কুয়ালালামপুর। তো বাকি গল্প এয়ারপোর্টের ভিতরে গিয়ে হচ্ছে, দেখতে থাকুন। মালয়েশিয়ার যে ন্যাশনাল ক্যারিয়ার মালয়েশিয়ান এয়ারলাইন্স, তার ফ্লাইট MH1455 এটা শিডিউল হচ্ছে লাঙ্কাভি থেকে কুয়ালালামপুর বিকেল 6:25 সন্ধ্যে রাজার। তো সেটার জন্য আমি ওয়েট করছি এবং এই ফ্লাইটটা 1 ঘন্টা 20 মিনিটের টোটাল ফ্লাইট টাইম, এবং সেটা করে আমাদেরকে পৌঁছে দেবে হচ্ছে কুয়ালালামপুরে ঠিক 1 ঘন্টা 20 মিনিট পরে। এটার বোর্ডিং টাইম ছিল হচ্ছে 5:25, এখন বাজে অলমোস্ট 5:40, বোর্ডিং শুরু হয়নি। মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এটার একটা কানেক্টিং ফ্লাইট রয়েছে, সেটা এয়ার এশিয়ার ফ্লাইট, যদিও সেটার মাঝখানে একটা 2 ঘন্টা 50 মিনিটের গ্যাপ রয়েছে। বাট কুয়ালালামপুরের ব্যাপারটা হচ্ছে যে এটা টার্মিনাল 1-এ নামাবে এবং আমাদের টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে আবার যেতে হবে। তো সেখানে খানিকটা সময়, ব্যাগেজ কালেকশন, তো একদম বলতে পারে যে টাইটায় সময়ে রয়েছি। যদি ফ্লাইট ডিলে না করে তাহলে অ্যাজ কোনো প্রবলেম নেই। বোর্ডিংয়ে ডিলে হচ্ছে, দেখা যাক ফ্লাইটটা কখন শুরু হয় এবং ফ্লাইটের ভিতরে কী কী সুযোগ সুবিধা আছে সেটাও তোমাদেরকে দেখাবো। মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই ফ্লাইটের দুজনের ভাড়া পড়েছিল আমাদের 3752 টাকা। 6:15 বোর্ডিং স্টার্ট করলো, 6:20 মধ্যে বোর্ডিং কমপ্লিট করিয়ে দিল এবং মোটামুটি 6:20তেই কিন্তু রানওয়েতে যাওয়া স্টার্ট করে দিয়েছে। এক্সপেক্টেড 6:25-এই এটা ফ্লাই করে যাবে এবং ফ্লাই টাইমটা বলছে 1 ঘন্টা, যদিও 1 ঘন্টা 20 মিনিট লেখা রয়েছে টিকিটে। আই থিঙ্ক হয়তো ওটা টেক অফ আর ল্যান্ডিংটাকে ধরে একসাথে করে আর কি বলেছে। তো থ্যাঙ্কফুলি অন টাইম রয়েছে। তো এই ফ্লাইটটা নিয়ে আমার একটু টেনশন ছিল, কারণ এইটা যদি গন্ডগোল হতো তাহলে কিন্তু আমাদের কানেক্টিং ফ্লাইটটা নিয়ে চাপ হতো। সেটা নিয়ে অসুবিধা নেই, সেটা রয়েছে রাত 10:55 মালয়েশিয়ান টাইমে। তো এখান থেকে 3 ঘন্টা 10 মিনিটের আমার গ্যাপ রয়েছে। তো এক্সপেক্টেড আমি সেটাও ঠিকমতো ধরে নিতে পারবো এবং মাঝখানে খানিকটা সময় পাবো হয়তো ডিনার করার মতো কুয়ালালামপুর এয়ারপোর্টে। তো চলো, আমাদের পুরো যে এন্টায়ার মালয়েশিয়ান সফরের পুরোটা যেহেতু তোমরা আমাদের সাথে ছিলে, এক্সপেক্ট করবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং তোমাদের মতামত জানাবে যে তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো। মালয়েশিয়া সফরে আরও বাদবাকি ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। ফ্লাইটের ভিতরের অ্যারেঞ্জমেন্টসগুলো ছিল খুবই মিনিমাল। একটা ট্রে টেবিল, সিটগুলো ঠিকমতো রিক্লাইন করা যাচ্ছিল না। লেগ স্পেস ছিল অনেকটা ফায়ারফ্লাইয়ের মতোই। কিছু ট্রাভেল বুকলেট, কিছু সেফটি ম্যানুয়াল ছিল। বাট দ্য গুড পার্ট ইজ দ্যাট যে এখানেও কিন্তু কিছু স্ন্যাক্স আর ওয়াটার বটল দেওয়া হয়েছিল।
আমাদের ফ্লাইট যেটা রয়েছে সেটা ঠিক টাইমেই ল্যান্ড করে গেছিলো, মানে 7:50 টাইম ছিল, 7:50 ল্যান্ড করে গেছিলো এবং 10 মিনিটের মধ্যে আমরা লাগেজ নিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম মানে যে শাটেল বাস সার্ভিসটা পাওয়া যায় সেখানে, যেটা তোমাদের কিন্তু প্রথম দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে টার্মিনাল 1 আর 2 এর মাঝখানে একটা শাটেল বাস সার্ভিস চলে। তো এটা সেকেন্ড অপশনও ছিল, সেটা হচ্ছে যে আমরা যদি মনে করতাম যে এক্সপ্রেস ট্রেন নিয়ে যাব তাহলে মোটামুটি ধরে নাও তোমার ওই 2 রিঙ্গিত মতো ভাড়া পড়তো এবং 2-3 মিনিট সময় লাগে। বাট যেহেতু আমাদের রাতের ফ্লাইটটা 10:55 আই গেস, 10:50 বা 55, তো আমাদের কাছে প্রায় ধরে নাও মানে 2.25 ঘন্টা মতো সময় রয়েছে। তো সেই কারণে আমরা একটু বাসে এলাম, আর আমরা লেভেল 1-এও চলে এসেছিলাম, তো ওই জন্য আবার লেভেল 2-তে উঠতে হতো। তো আমরা এখান থেকে বাসে উঠে গেছি এবং বাসটা ফাঁকাই রয়েছে, তো একটু ওয়েট করছে কিছু লোকজন আসা। তো মোটামুটি 10 মিনিটের মধ্যে এটা কিন্তু টার্মিনাল 2-তে পৌঁছে দেবে এবং সেখানে তারপরে গিয়ে আমার কিন্তু ওয়েব চেক ইন করা আছে, তো আমার জাস্ট ব্যাগেজ ড্রপ করব এবং এই ক্ষেত্রে কিন্তু আমি একটা অ্যাডিশনাল 10 কেজি ব্যাগেজ নিয়ে রেখেছিলাম, 20 কেজি বা 10 কেজি আমি নিয়ে রেখেছিলাম। আমি সব চেক ইন ব্যাগেজে দিয়ে দেবো, হাতটা একটু ফ্রি হয়ে যাবে। দেন আমরা একটু এয়ারপোর্টের মধ্যেই থাকবো, ঘোরাঘুরি করবো, কিছু খাওয়া দাওয়া করবো, ডিনার করবো, করে ফাইনালি আমরা কলকাতার ফ্লাইটে চলে যাব। তো দেখো এই যে সুবিধাটা শাটেল বাস সার্ভিস, এটা অনেকেই হয়তো জানে না বা হয়তো কনফিউজ হবে। তো এটা যদি একটু ঠিকমতো তোমরা ফলো করো, খুব ইজিলি কিন্তু কুয়ালালামপুরের টার্মিনাল 1 আর 2 এর মধ্যে কিন্তু তোমরা যেতে পারো। এয়ার এশিয়ার সেলফ চেক ইন প্রসেসটা টোটালটা কমপ্লিট করলাম নিজের হাতে, উইদাউট এনি অ্যাসিস্ট্যান্স। এবং মানে এটা একটু প্রথমে একটু ট্রাবলসাম, কারণ আমি ওয়েব চেক ইন করে নিয়েছিলাম, তো বোর্ডিং পাস আমার কাছে সফট কপি ছিল এবং গিয়ে ওখানে প্রথমে আমাদের একটা মানে ব্যাগেজের যে মানে লাগেজের যে ট্যাগটা হয় সেটাকে প্রিন্ট আউট বের করতে হলো এবং সেটাকে করার পরে টোটাল প্রসেসটাই হচ্ছে সেলফ চেক ইন, মানে ব্যাগেজ ড্রপ কাউন্টারে ওদের কোনো লোক কিন্তু রাখার নেই। এবং এই টোটাল প্রসেসটা কিন্তু করতে একটু প্রথমে অসুবিধা হচ্ছিল, কিন্তু বুঝে নেওয়ার পরে পুরো ব্যাগেজটা ওখানে লোড করে দেওয়ার পরে একদম ফ্রি হ্যান্ড বসে রয়েছি। এখন আমরা এয়ারপোর্টে রয়েছি, লাঞ্চ মানে আমরা ডিনার করে নেব, কারণ আমাদের ফ্লাইট যেটা রয়েছে সেটা হচ্ছে AK-63 এয়ার এশিয়ার ফ্লাইট, যেটা আমাদের কুয়ালালামপুর থেকে কলকাতায় নিয়ে যাবে এবং আমাদের ফ্লাইটটা ছাড়বে হচ্ছে 10:55। তো বোর্ডিং টাইম 10:15, আমার কাছে হাফ অ্যান আওয়ার মতো সময় রয়েছে, তো আমি এখানে একটু ডিনার করে নিচ্ছি। এখান থেকে ডিরেক্ট চলে যাব হচ্ছে ফ্লাইটের মধ্যে এবং সেই ফ্লাইট মোটামুটি আমাদের 12:05 শিডিউল টাইম নামাবে হচ্ছে কলকাতা দমদম এয়ারপোর্টে। মালয়েশিয়া সফরের বাদবাকি ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেগুলোকে দেখে নাও। আমাদের এই 8 days 7 nights-এর যে মালয়েশিয়া সফর, অনেক ভিডিও, অনেক কিছু আমরা কভার করেছি এই কদিনে। সেগুলো যদি তোমরা জানতে চাও বা কোনো ইনফরমেশন যদি তোমাদের দরকার হয়, একদম নিজে প্ল্যান করে যদি মালয়েশিয়া ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চাও বা একা যেতে চাও, ইন্ডিভিজুয়াল ট্রিপে, সোলো ট্রিপে, যে কোনো ধরনের মানে রিকোয়ারমেন্ট তোমরা কমেন্টে আমাকে পিং করতে পারো। আমি চেষ্টা করবো আমার যেটুকু এক্সপিরিয়েন্স রয়েছে, আমি যে সমস্ত রুট ম্যাপগুলো করেছি বা যেভাবে আমি প্ল্যান করেছি, চেষ্টা করবো তোমাদের সাহায্য করার। এই চ্যানেলটার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং এই পার্টিকুলার চ্যানেলটার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এয়ার এশিয়ার ফ্লাইট AK-63 কুয়ালালামপুর থেকে কলকাতার দূরত্ব 2638 কিলোমিটার। এই যাত্রাপথ পূরণ করতে সময় নেবে 3 ঘন্টা 55 মিনিট। দীর্ঘ 8 দিনের মালয়েশিয়া সফরের শেষে আমরা ফিরে এলাম আমাদের প্রাণের শহর কলকাতায়। তাই অঞ্জনবাবু থেকে ধার করা কয়েকটা লাইন আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। I hate Calcutta, I love Calcutta. I am excited about Calcutta, disappointed about Calcutta, irritated by Calcutta, fascinated by Calcutta. Calcutta is my El Dorado. আমি রাজীব সাহা, আর তোমরা দেখছো গ্লোব টটার্স ইউটিউব চ্যানেল। আমি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করছি এই চ্যানেলে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।